বঙ্গের বুকে কি আরো এক দুর্নীতির ভ্রুকুটি? ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ, আরো একবার স্বজন পোষণের অভিযোগ, আরো এক বেনিয়ম, আরো একবার যোগ্যদের বঞ্চিত করার চাঞ্চল্যকর অভিযোগ। শূন্য পদ যত, তার থেকে বেশি নিয়োগ, আবেদন না করেও চাকরি, মন্ত্রী ঘনিষ্ঠকে সুবিধে পাইয়ে দেওয়া, চূড়ান্ত স্বজন পোষণ, ফের নিয়োগে দুর্নীতির অভিযোগ। এবার তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নিয়োগে নিয়ম ভঙ্গের চাঞ্চল্যকর অভিযোগ। নাম জড়িয়ে গেল সমবায় মন্ত্রী অরূপ রায়ের। সমবায়ে নিয়োগে অনিয়মের অভিযোগে গত বছর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই মামলায় সম্প্রতি অতিরিক্ত হলফনামা দাখিল করেছেন মামলাকারী। অভিযোগ, তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকে 52টি শূন্যপদ থাকলেও নিয়োগ হয়েছে 134 জনের। সম্পূর্ণভাবে এই সমবায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়োগ করা হয়েছে। 2019-এর বিজ্ঞাপনে ডি গ্রুপ 26 জনের বিজ্ঞাপন দিয়ে প্রায় 50 জনের বেশি নিয়োগ করেছে, যেটা সম্পূর্ণ বেআইনি। সমবায় নিয়োগে অনিয়মের অভিযোগে সুনির্দিষ্ট করে মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ সত্য সামন্তর বোন, তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাসের ভাইপো, সমবায়ের চেয়ারম্যান গোপালচন্দ্র মাইতির ভাইপো, ব্যাংকের সচিব কৌশিক কুলভীর ভাইপো, ব্যাংকের অন্যতম অধিকর্তা নিমাই অধিকারীর মেয়ে, আর এক অধিকর্তা তপন কুমার কুইল্লার ছেলের নিয়োগের কথা হলফনামায় উল্লেখ করা হয়েছে। হাইকোর্টে যখন মামলা হয়েছে, আমরা আদালতকে মান্য দিই, সেখানে যা রায় হবে সেটাই আমরা মেনে নেব। যেহেতু হাইকোর্টে কেস আছে, জুডিশিয়াল ম্যাটার, সেখানে আমি অন্য কিছু বলতে পারবো না। আদালতে পেশ করা হলফনামায় দাবি করা হয়েছে, কোঅপারেটিভ সার্ভিস কমিশনকে এড়িয়ে 2 দফায় নিয়োগে অনুমোদন দেন সমবায় মন্ত্রী অরূপ রায়, যা নিয়ম বিরুদ্ধ বলে দাবি মামলাকারীদের। আমি কোনো ক্ষেত্রে কোনো রেকমেন্ড করিনি আজ পর্যন্ত। আমার ঘনিষ্ঠ মালিক, আমার ডিপার্টমেন্টের অফিসার, তিনি, তার কেউ চাকরি পেয়েছে বলে আমার জানা নেই। এটা সম্পূর্ণ অসত্য। এনকোয়ারি হবে, এনকোয়ারি করে যদি দেখা যায় কেউ দোষী, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কমিশনকে এড়িয়ে নিয়োগ ও স্বজন পোষণের অভিযোগের প্রেক্ষিতে তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছে, নিয়োগ প্রক্রিয়াকে মেধাভিত্তিক ও স্বচ্ছ করার উদ্দেশ্যে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধা তালিকা প্রস্তুত করে এবং তার ভেতর থেকে কর্মচারী নিয়োগ করে। বিজ্ঞপ্তি মোতাবেক 52 জনকে নিয়োগ করা হয়, কিন্তু একই সময়ে রিজার্ভ ব্যাংকের অনুমোদন ক্রমে ব্যাংকের 4টি নতুন শাখার উদ্বোধন হয়, যেগুলিকে সচল করার জন্য অতিরিক্ত সংখ্যক কর্মী নিয়োগ জরুরি হয়ে পড়ে। কিন্তু কোভিড পরিস্থিতিতে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রক্রিয়া সম্পূর্ণ করা সময় সাপেক্ষ হয়ে পড়ে। এমতাবস্থায় ব্যাংক তার সাধারণ সভার অনুমোদন নিয়ে অতিরিক্ত কর্মী নিয়োগ করে। একের পর এক দুর্নীতির মামলায় এই হেভিওয়েটদের গ্রেফতারি। স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, দমকল, খাদ্য দপ্তর থেকে সমবায়, বারবার নিয়োগ দুর্নীতির অভিযোগ। এই পরিস্থিতিতে ঝাঁপিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। কে রেকমেন্ড করলো? অরূপ বাবুর অবিলম্বে উচিত, যেহেতু উনি সমবায়ের মন্ত্রী, যে সমবায় ব্যাংকে এই দুর্নীতির পিছনে কারা, উনি নামটা প্রকাশ করুন। নামটা প্রকাশ না করলে ওনার নামই আসবে। তারপরে উনি যদি অস্বীকার করেন, তাহলে মন্ত্রিসভার ফাংশনিং ইজ এ কালেকটিভ রেসপন্সিবিলিটি। তাহলে কিন্তু ওনাকে বলতে হবে যে মুখ্যমন্ত্রী দায়ী। কোনো নিয়োগ প্রক্রিয়া, কোনো তালিকা আজকে দুর্নীতির ঊর্ধ্বে নয়। প্রত্যেকটাই আতশ কাচের নিচে। স্বজন পোষণ এবং বিক্রি অভিযোগ প্রায় সর্বত্র। দুর্নীতির যে সবথেকে বড় ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যারা আপাদমস্তক দুর্নীতিতে ভরে রয়েছে, যারা দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে, তাদের মুখ থেকে এই কথা মানায় না। সমবায়ের যে আদিকর্তা বলে নিজেকে দাবি করে, তার কি আছে সেটাও দেখতে হবে। চন্দ্রিমা ভট্টাচার্যের যে প্রতিক্রিয়া এসেছে, তিনি নাম না করে বিরোধী দলনেতার দিকে যে আঙুল তুলছেন, মানে সমস্ত ঘটনাতেই গরুর রচনা, সেটা তুলতে গিয়ে তো কার্যত তিনি দুর্নীতি যে হয়েছে, অনিয়ম যে হয়েছে, স্বজন পোষণ যে হয়েছে, তিনি সেটাকেই এস্টাবলিশ করে দিলেন। সমবায় ব্যাংকে মন্ত্রী ঘনিষ্ঠের আত্মীয়ের বেআইনি নিয়োগের অভিযোগ, এই নিয়ে নতুন করে উত্তাল রাজ্য রাজনীতি। আর এরই মধ্যে এবার গরু পাচার মামলায় নতুন মোড়। সিবিআই এর পর এবার ইডি, সাঁড়াশি চাপ, জোড়া কেন্দ্রীয় এজেন্সির নজর। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ও সাইকেল হোসেনের ভূমিকা খতিয়ে দেখতে ময়দানে নামলো আর এক কেন্দ্রীয় এজেন্সি ইডি। সূত্রের দাবি, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইকেল হোসেনকে নিজেদের হেফাজতে নিতে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে আবেদন করেছে ইডি। গরু পাচার মামলায় সাইকেল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। বর্তমানে আসানসোল জেলে রয়েছেন সাইকেল, আর তাকেই দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি।
সূত্রের দাবি, ইতিমধ্যেই গরু পাচারে অনুব্রত মণ্ডল ও সাইগাল হোসেনের ভূমিকা নিয়ে সিবিআই এর থেকে তথ্য সংগ্রহ করেছে ইডি। সাইগালকে জেরা করে তারা জানতে চায় গরু পাচারের কোটি কোটি টাকা কোথায় গেল, কোথাও আরো কোনো বেনামি সম্পত্তি রয়েছে কিনা, গরু পাচারের টাকাতেই সম্পত্তি কেনা হয়েছিল কিনা। ইডি সূত্রে দাবি, প্রয়োজনে তারা অনুব্রত মণ্ডলকেও হেফাজতে নিতে পারে। ইডির আধিকারিকরা জানাচ্ছেন সাইগাল হোসেনকে নিজেদের কাস্টাডিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর যদি প্রয়োজন মনে হয় অনুব্রত মণ্ডলকেও তারা কাস্টাডিতে নেবেন এবং দুজনকেই জিজ্ঞাসাবাদ করে গরু পাচারকারীদের টাকা কোথায় গেল, কোথায় কি বেনামি সম্পত্তি রয়েছে সেটা খুঁজে বার করার চেষ্টা করবেন ইডির গোয়েন্দারা। বোলপুর থেকে গ্রেফতারের পর অনুব্রত মণ্ডলকে কলকাতায় নিয়ে আসে সিবিআই। বর্তমানে আসানসোল জেলে বন্দী অনুব্রত মণ্ডল। এবার কি তাকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি? এই প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে। তদন্তকারী সংস্থা তদন্ত করছে, মানুষ এটা আশা করছে যে তদন্ত দ্রুত শেষ হোক, প্রকৃত অপরাধীকে মানুষ দেখতে পান। অপরাধ যে হয়েছে, দুর্নীতি যে হয়েছে, লুট যে হয়েছে, এটা প্রতিষ্ঠিত, কিন্তু কার কার পকেটে গেছে, কি ভাগে গেছে, সেটা মানুষ জানতে চাইছে। এখানে যা হচ্ছে সেটা ঠিক উনি বোধহয় স্বস্তিবোধ করছেন না। যদি স্বস্তিবোধ না করেন তাহলে ইডির ওপরেই ছেড়ে দিতে হবে, কোর্টের ওপরেই ছেড়ে দিতে হবে। যে কোনো কোর্ট যেখানে ব্যবস্থাপনা ভালো সেখানেই যাক, অসুবিধা কি আছে? দেখুন, তদন্ত নিয়ে আমি কিছু বলবো না, এটা বিচারাধীন বিষয়, বিচার চলছে। কিন্তু একটা কথা আমরা নিশ্চয়ই বলবো যে এর আগেও আমরা দেখেছি যেন তেন প্রকারণও একটা টেন্ডেন্সি থাকে যে বাংলা থেকে তারা নিয়ে যেতে চায় এমন কোনো রাজ্যে যেখানে তাদের নিজেদের বা নিজেদের শরিক দলের সেখানে রাজত্ব চলছে। কি কারণ সেটা তারাই বলতে পারবে। এবং আমরা দেখেছি ইডি সিবিআই বলার আগেই বিজেপির নেতারা, বিজেপির বিরোধী দলনেতারা এটা বলছে, এবং তারপর যদি ইডি বা সিবিআইয়ের মুখ থেকে একই ধরনের কথা শোনা যায় তাহলে কোথাও কি একটা সেই 2+2=4 একটা গন্ধ আমরা পাবো না? সমবায় ব্যাংকে মন্ত্রী ঘনিষ্ঠের আত্মীয়কে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ও সাইগাল হোসেনকে নিয়ে এবার সিবিআই এর পর তৎপর ইডি। আর এরই মধ্যে কয়লা পাচার কাণ্ডে চমকপ্রদ মোড়। কয়লা পাচার কাণ্ডের তদন্তে যখন সক্রিয় দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই, তখন হঠাৎই তদন্তে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। রাজ্য পুলিশের 10 জন অফিসার ও কর্মীকে ভবানী ভবনে তলব করেছে সিআইডি। 2019 থেকে 2021 পর্যন্ত আসানসোলের খনি এলাকার দায়িত্বে ছিলেন এই পুলিশ অফিসার ও কর্মীরা। বৃহস্পতিবার ইন্সপেক্টর পদমর্যাদার 3 আধিকারিককে ভবানী ভবনে ডাকা হয়। ইন্সপেক্টর দিব্যেন্দু দাস, অনিন্দ দে ও সুব্রত ঘোষ 3 জনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন সিআইডির আধিকারিকরা। সূত্রের খবর, কয়লা পাচারের যে অভিযোগ তা নিয়ে পুলিশ প্রশাসনের কি ভূমিকা ছিল, তারা কি পদক্ষেপ নিয়েছিলেন, এ ব্যাপারে জানতেই ডাকা হয়েছে রাজ্য পুলিশের 10 জন অফিসার ও কর্মীকে। সূত্রের খবর, বৃহস্পতিবার 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়, শুক্রবার তলব করা হয়েছে আরও 3 জনকে, শনিবার বাকি 4 জন পুলিশ কর্মীকে তলব করা হয়েছে। কয়লা পাচার মামলায় এর আগে আব্দুল বারিক মণ্ডল ও হরিয়ানার ব্যবসায়ী সঞ্জয় মালিক সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে সিআইডি। গোয়েন্দা সংস্থার সূত্রে খবর, তাদের বয়ানও খতিয়ে দেখা হচ্ছে। কয়লা পাচার মামলায় যখন ইডি সিবিআই তৎপর, তারই মধ্যে সিআইডির তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে। এটা সিআইডি তার মতো করে করছে। এতদিন তো সিআইডি কোনো দুর্নীতির সন্ধান পায়নি। এতদিন পর্যন্ত সিআইডি গরু কিংবা কয়লার কেসে সেরকম কাউকে মানুষের সামনে এনে দাঁড় করাতে পারেনি, বা কোনো সরকারি আধিকারিকের সম্পর্কেও কোনো প্রশ্ন তোলেনি। এখন তারা তাদের মতো করছে, পুরোটাই মানুষের সামনে আছে, মানুষ বুঝতে পারছেন কি হচ্ছে। এতদিন তদন্ত করেনি কারণ লোকের মধ্যে যে সন্দেহটা হবে, যখন তদন্ত করা উচিত ছিল তখন তদন্ত না করে প্রশ্রয় দিয়েছে, পাচারের টাকা কালীঘাটে পৌঁছে দিয়েছে যারা, এখন তদন্তে যদি ধরা পড়ে যায়, অতএব সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সিআইডি কি একটা পাল্টা এই তদন্তের খেলা করছে যাতে ধরা না পড়ে, এই প্রশ্নটাই আসবে। কিছু ক্ষেত্রে হাইকোর্টের মহামান্য বিচারপতিও বলেছেন যে সিবিআইয়ের ওপর আমি দায়িত্ব দিয়ে হতাশ, বেঙ্গলের ইনভেস্টিগেটিং এজেন্সি সিট বা সিআইডি ভালো কাজ করতে পারে। আজকে এখানে সিআইডিও একটা যথেষ্ট পাওয়ারফুল একটা অর্গানাইজেশন, তারা তদন্তের কাজ করছে। কয়লা পাচার মামলায় ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2 বার দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কলকাতায় ইডির দফতরে হাজিরা দিয়েছেন তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে গিয়ে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কয়লা পাচার মামলায় এ মাসেই রাজ্যের 8 জন আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির সদর দফতরে ডাকে ইডি। বৃহস্পতিবার হাজির হন পুরুলিয়ার পুলিশ সুপার সেলভা মুরুগান। ইডি সূত্রে খবর, কয়লা পাচার রুখতে কি পদক্ষেপ নিয়েছিলেন তা জানতে চাওয়া হয় পুরুলিয়ার পুলিশ সুপারের কাছে। এর আগে মঙ্গলবার আইপিএস অফিসার কোটেশ্বর রাও ও বুধবার আইপিএস অফিসার শ্যাম সিংহ দিল্লিতে ইডির মুখোমুখি হন। নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, এই হচ্ছে এখন এই রাজ্যের সবচেয়ে চর্চিত বিষয়। কে কে গ্রেফতার হলেন, কে কে এজেন্সির রাডারে, এবার কার পালা, আর কে যেতে পারেন গড়াদে?
আর কোথাও কি দুর্নীতি হয়েছে? কার কত সম্পত্তি, কত টাকা পাওয়া গেল, কার কত সোনা, কত টাকার এফডি, এইসব প্রশ্নই এখন রাজ্যবাসীর মুখে মুখে ঘুরছে। চারদিকে জোর কৌতূহল। কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। কিন্তু গরু পাচার কাণ্ডের পর এখন নানাজন অভিযোগ করছেন, বীরভূমের কেষ্টর নেক নজরে পড়তে হলে টাকা ছড়াতে হতো কিংবা গাড়ির ভেট দিতে হতো। এমনকি তৃণমূলেরই প্রাক্তন অঞ্চল সভাপতি দাবি করছেন, তাকে টাকা তোলার জন্য চাপ দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কথা না শোনায় তাকেও তার ছেলেকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। সরাসরি কথা বলবো কাজী নুরুল হুদার সঙ্গে, যিনি 1998 থেকে 2021 সাল অবধি রূপপুরের অঞ্চল সভাপতি ছিলেন, তৃণমূল কংগ্রেস করেছেন। হুদা সাহেব, আপনি 23 বছর ধরে একটানা তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন দলের জন্মলগ্ন থেকে, অর্থাৎ অনেক লড়াই করে, অনেক লড়াই দেখেছেন, তৃণমূলের হয়ে অনেক লড়াই করেছেন। 2011 সালের পরে যারা যোগ দিয়েছেন, সুখের পায়রা আপনি নন। আপনার অভিযোগ মারাত্মক। আমি দেখছিলাম মন দিয়ে প্রতিবেদনটা, যে ঠিকাদারদের কাছে যে কন্ট্রাক্ট অ্যামাউন্ট তার 13% টাকা তুলতে হবে, 4% টাকা অনুব্রত মণ্ডলের অফিসে দিতে হবে, 6% বাকি পঞ্চায়েত সদস্যদের দিতে হবে, এবং বাকি টাকা অর্থাৎ 3% টাকা তুমি যা পারো করো। আমি বলছি মারাত্মক অভিযোগ। আপনি একটু বলবেন ঘটনাটা? জেলার মিটিংয়ে, আমি জেলার মিটিংয়ে মেম্বার ছিলাম, আমাকে প্রায় ডাকতো আমার সঙ্গে, আমি প্রতিটি জেলার মিটিংয়ে যেতাম এবং আমার সঙ্গে প্রায় তর্ক বিতর্ক মাঝে মাঝে হতো। এবং অন্যান্য যারা ছিল তারা কৃষ্ণমণ্ডলের ভয়ে তো কিছু বলতো না। আমাকে যখন বললো যে পঞ্চায়েতে 13% করে টাকা নিতে হবে, আমি বললাম এটা আবার কীরকম ব্যাপার হলো? রাজনীতি করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু নেওয়া দরকার। তাই এইভাবে যদি টাকা তোলা হয় তাহলে গ্রাম অঞ্চলে 1,50,000 1.5 লাখ টাকার কাজ হয়, তো এই কাজটা হবে কি? সঠিক কাজ হবে না। এইটা আমি বিরোধিতা করলাম। তারপর আমাকে বললেন না, 13% দিতে হবে, 4% দিতে হবে, 6% মেম্বার প্রধান পঞ্চায়েতের মেম্বার দিকে সবাইকে দিতে হবে। আমার অঞ্চলটা খুব বড় অঞ্চল, 24টা মেম্বার ছিল, 30,000 ভোটার। তা সেই জায়গায় যখন আমি বিরোধিতা করলাম, আমি বললাম আমি এই টাকা তুলতে পারবো না, তুমি কাউকে অন্য কাউকে দায়িত্ব দাও। তো আমাকে যখন বারবার বললো না তোমাকেই তুলতে হবে, তোমাকেই তুলতে হবে, বিভিন্ন আরও একবার বলেছিল যে লজে টাকা তুলতে হবে, আমি বললাম আমি রাজি হইনি। সেই সময় ক্ষোভ ছিল হয়তো, সেই সব ব্যাপার নিয়ে যখন আমি কেষ্টমণ্ডলই করতো। কিন্তু আমি তৃণমূলটাকে সত্যি মমতা ব্যানার্জির নেতৃত্বে অনেক কাজ হয়েছে বলে তৃণমূলটাকে খুব ভালোবাসতাম, বুঝলেন। তৃণমূলটা মানুষের কিছু কাজ করেছে এবং মানুষের কিছু সহযোগিতাও পেয়েছি, আমরা মানুষের কাজও করেছি। তা সেই সময় আমি বললাম যে এটা আমার দ্বারা হবে না। যখন আমার প্রচণ্ড বারবার বলতে লাগলো, আমার প্রচণ্ড রাগ হলো। তখন আমি বলে ফেললাম, তো পাথর খেয়েছিস, বালি খেয়েছিস, কয়লা খেয়েছিস, পঞ্চায়েত সমিতি খেয়েছিস, জেলা পরিষদ খেয়েছিস, তাও তোর পেট ভরছে না। হ্যাঁ, এই কথাটা বলার পরে যাই মিটিংটা শেষ হলো, আমাকে বললে পঞ্চায়েতে তুমি যাবে না। আমি বললাম ঠিক আছে, যাবো না। তারপর 2 দিন পরে আমাকে ওই পুলিয়ার সাথে এসে দেখছি পুলিশ 9টা গাড়ি এসে, এসডিপিও এসপি এসে রাত 11:30 সময় আমার ছোটো ছেলেকে আর আমাকে ধরে নিয়ে চলে গেলো ইলামবাজার থানায়। নিয়ে ওই কোয়ার্ডিনেন কি একটা কেস, পানির কেস বলছে। জিজ্ঞেস করলাম তো বলছে ওই কেসটা তাহলে কোনোদিন জীবনে দেখিনি, জানিও না। তারপর আমি 17 সালে হজ করে এসেছি, আমার পক্ষে ওটা সম্ভব নয়, বুঝলেন। আর আমাদের একটা জমি জায়গা আছে, চাষবাস করি, আমাকে ওষুধ টাকা লাগে, তো আমি এইসব টাকা কি করে তুলবো? এই জন্য আমি বিরোধিতা করেছিলাম। দলের জন্মলগ্ন থেকে দেবাংশু যিনি দল করেছেন, আবার বলছি কঠিন লড়াইয়ের সময়টা 2011 পরবর্তী সুখের সময় নয়। তাকে সিপিএম আমলে উনি দাবি করছেন 43টা কেস দেওয়া হয়েছিল ওনাকে। আমি বলছি যে তারপরে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে তার এই হেনস্থা। আমি প্রথমেই বলছি, আমি নুরুল সাহেবকে প্রণাম জানাই এই কারণে, কারণ আমরা আজকে যে দলটা করছি সেই দলটা তাদের পরিশ্রমের বলেই আজকে বাংলায় ক্ষমতায় বা এত হয়তো মহিরুহ হয়ে উঠেছে। তবে সুমনদা, এই জায়গা থেকে আমি একজন মাঝামাঝি থাকা একজন ব্যক্তি হিসাবে, এখানে আমরা যারাই আছি প্যানেলে, আমরা কিন্তু সবাই এক পক্ষটা শুনছি, মানে আমরা দ্বিতীয় পক্ষটা শোনার জায়গাতে এই মুহূর্তে নেই। ফলে আমি একজন সাধারণ মানুষ হিসাবে, এখানে দলেরও প্রতিক্রিয়া নয়, একজন সাধারণ মানুষ হিসাবে আমি যতক্ষণ না, যেহেতু দুজনের কথোপকথন এখানে, নুরুল বাবু এবং কেষ্টবাবুর কথোপকথন, ফলে স্বাভাবিকভাবেই তার তরফ থেকে এখানে কি বলা হয়েছিল বা এই তরফ থেকে কি বলা হয়েছিল সেটা উল্টো দিকের বক্তব্য যতক্ষণ না শুনতে পারবো ততক্ষণ এটা নিয়ে কিছু বলার থাকে না। তবে যদি এরকম হয়ে থাকে তাহলে এটা সত্যিই অন্যায়, কিন্তু যদি হয়ে থাকে। দেবাংশুর বয়স আমি কত জানি না, আমার বয়স 70 বছর, দেবাংশু 30-এর কমই হবে এরকম বলে থাকে। তো উনি আমার নামটা মমতা ব্যানার্জির কাছে, যদি 30 হয় তাহলে আমার ছেলের বয়সী, ওকে বলবেন আমার নামটা কাজী নুরুল, হাজী কাজী নুরুল, আমার ক্যারেক্টারটা মমতা ব্যানার্জির কাছে জেনে নিতে বলবেন। না না, একদম পরিষ্কার বলছি যে এই জায়গাতে দাঁড়িয়ে আপনিও সত্যি কথা বলে থাকতে পারেন। আবার কি হয়েছে আমরা এই জায়গা থেকে দূরে বসে নুরুল সাহেব জানি না। এবং আমি ঘটনাচক্রে বলে রাখি, আমি 30 নই, মাত্র 26 এখনো।
জানি না আপনি যে কত বছর বললেন, এখনো দলটাকে ভালোবাসি, জেলে ছিলাম তখনও তৃণমূলকে ভোট একদম দিতে বলেছি। জানি আর আপনি আপনাদের যে পরিশ্রমের কথাটা জন্য বলছেন, আমাদের দল সঠিক দাঁড়িয়েছে বলছেন না। এবং আপনার সাথে এখনো কেউ যদি তৃণমূলের অন্যায় সবাই করে থাকে গাইছেন। সেটা অবশ্যই ভীষণ বড় অন্যায়। আমি সেটাই আপনি বলছি, যার মমতা বিরুদ্ধে ব্যানার্জিকে অভিযোগ একবার তিনি জিজ্ঞেস সামনে এসে করবেন, এটা আমার ভালো মতো নামটা বলতে দিয়ে। পারবেন। আপনাকে বললাম তো, আপনি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করবেন আমার নামটা দিয়ে একবার। দুর্নীতি ঘিরে অতীতে অনুব্রত মণ্ডলের বক্তব্য এখন সামনে উঠে আসছে। তৃণমূল কংগ্রেসের একজন শীর্ষ নেতা, যেমন তেমন পোস্ট নয়, প্রাক্তন অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, বিজেপিতে গেলেন, তৃণমূলে ফিরলেন, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বরণ করে নিলেন 2021 সালে জুন মাসে। তার নাম হচ্ছে মুকুল রায়। সেই মুকুল রায় 2018 সালে একেবারে রাইস মিলগুলোর নাম করে মৌজা ধরে ধরে, থানা ধরে ধরে দুর্নীতির খতিয়ান দিয়েছিলেন প্রকাশ্যে, দেখিয়েছিলাম আপনাদের। এই সব শুনেও দল কি খোঁজ নেয়নি? আমি অবশ্যই তৃণমূলের স্টেট জেনারেল সেক্রেটারি কুণাল ঘোষ বহুদিন পরে এই অনুষ্ঠানে এসছেন, তাকে স্বাগত জানাবো। কুণালদা, এই প্রশ্নে আসবো, কিন্তু আমি দর্শকদের জন্য একেবারে 6 জানুয়ারি 2018 সাল, তখন বিজেপির মুকুল রায় কি বলেছিলেন। বিজেপির মুকুল রায় দেখুন। আন্ডার কালিকাপুর মৌজা 2016-2017 9,013 কুইন্টাল চাল অন্তর্দয় যোজনায় রাইস 18,027 ব্যাগ এই ভোলেবোম রাইস মিল থেকে বিলি হয়েছে। এই ভোলেবোম রাইস মিলটার মালিকটা কি? 425 কাঠা জমি, পিএস বোলপুর মৌজা, কালিকাপুর মৌজা, গয়েশপুর মৌজা, হাসপাদমপুর, এই 425 কাঠা জমির মালিক কে? বেশ, বিজেপির মুকুল রায় তো বলবেনই, কিন্তু কুণাল ঘোষের কাছে আমার দুটো প্রধান প্রশ্ন। এক, দল তখন খোঁজখবর নিয়েছিল কিনা, এবং দুই, আজকে তো মুকুল রায় স্বমহিমায় তৃণমূলে, দল কি তাকে জিজ্ঞেস করবে? না, আমি এটা বলতে পারি সুমন, ওই সময়টায় আমি দলের মুখপাত্রও ছিলাম না এবং দলের সাংগঠনিক সেভাবে দায়িত্বেও ছিলাম না, ফলে আমার পক্ষে ওই সময়টা বলা খুব মুশকিল। আর দ্বিতীয়ত এই তদন্তের পার্টগুলি নিয়ে আমি খুব একটা কমেন্ট করতেও চাই না। আমার একটাই বক্তব্য হচ্ছে, যদি মুকুলদা বলেছেন দেখতে পাচ্ছি, তাহলে আমাদের দলের শীর্ষ নেতারা যেমন মুকুলদাকে কথা বলবেন কি কথা বলবেন না, বা বলেছেন কি না সম্পূর্ণ তারা বলতে পারবেন, কিন্তু আজকে যারা তদন্ত করছেন তাদেরও উচিত মুকুল রায়ের সঙ্গে, যেহেতু এই দলেই ছিলেন তুমিও বললে, এবং যথেষ্ট ভালো সম্পর্ক বীরভূমের নেতাদের সঙ্গেও ছিলেন, তাহলে মুকুল রায় বিজেপিতে গিয়ে তার শুদ্ধিকরণ হয়ে গেল বিজেপি প্ল্যাটফর্মটায়, উনি হিসাব দিচ্ছেন আর নিজে বহু হিসেবের বাইরে থাকছেন, তাহলে তাকেও সমস্ত বিষয়ে একটু এইসব বিষয়ে আর কি জানেন বা অন্যান্য কিছু বিষয় কি জানেন তাকেও এসবে রাখা উচিত। আমার বক্তব্য সেটা নয়। আমার বক্তব্য হচ্ছে, এত বড় দল, এত বড় সরকার, আর নিশ্চয়ই বহু ভালো কাজ চলছে বলে বাংলা তিনবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন, মুখ্যমন্ত্রী করছেন। এবার কোনো ব্যক্তি বা কোনো কেউ বিচ্ছিন্নভাবে যদি কোথাও কোনো অন্যায় অপরাধ কাজ করে থাকেন, নিশ্চিতভাবে দল নেতৃত্ব প্রশ্রয় দেবে না। মুকুল রায় যখন এই ভোলে বোম রাইস মিলের কথা বলছেন তখন তিনি বিজেপি করছেন, হ্যাঁ, মৌজা ধরে কথা বলছেন, কালিকাপুর মৌজা, গয়েশপুর মৌজা, হাঁসকদমপুর মৌজা, বোলপুর থানা এলাকায় স্পেসিফিক ইনপুট দিচ্ছেন 2018-এ। তবে হ্যাঁ, তিনি তখন বিজেপি করতেন। আজকে মুকুল রায় একমত হবেন কিনা তাও আমরা ভবিষ্যতে জানার চেষ্টা করব। দেবজিৎ সরকার। সুমনদা, কয়েকটা জিনিস পরিষ্কার করা দরকার। এক হচ্ছে যে বীরভূমের চিউড়ি থেকে KKR, মানে মৎস্য ব্যবসায়ী বা গ্রিল কারখানাতে কাজ করেন কিংবা মুদি দোকানের মালিক KKR, এই ভোলেবোম শিবশম্ভু 200 কত জানো 425 কাঠা জমির মালিক, 425 কাঠা জমির মালিক, এবং আরও অনেক কিছু কার কাছে এরকম দেশি বিদেশি গাড়ি আছে সেগুলো একবার একটু একটা গবেষণা করে দেখে নিলে হয়। কেউ সরাসরি ডিফেন্ড করছেন না, কিন্তু ঘুরিয়ে তো ওখানেই বলছেন, কে নাকি বলেছিলেন না কেষ্টকে কেন ধরেছো তোমরা, কেন কেষ্টকে ধরেছো? একটা কেষ্টকে ধরলে হাজার হাজার কেষ্ট বেরোবে। কে বলেছিলেন? যিনি কিনা যারা, যে দলের নেত্রী নাকি কখনো কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেননি। কেষ্ট, ওরা এসে কি করেছিস তুই, একটু গুড় বাতাসা খাইয়ে দিবি, কে বলেছিলেন? সেই নেত্রী বলেছিলেন। আসলে পুরোটাই কালীঘাটের যে পর্ণকুটির
সেখান থেকে তৈরি হয়ে এসেছে। আপনাদের অন্যায় ডেফিনেশন প্রথমে বলুন, যে কি করলে অন্যায়, কি করলে অন্যায়? গরু চুরি করলে অন্যায়, গরু চুরি করলে অন্যায়, কয়লা চুরি করলে অন্যায়, বালি চুরি করলে অন্যায়, লোককে চাকরি না দিয়ে অন্য লোককে চাকরি বেচে অন্যায় না, এগুলো অন্যায় নয়। কোলে বসিয়ে এগুলো অন্যায় নয়, এইসব দুর্নীতির কথা বলো না। জিরো টলারেন্স এফআইআর নেম। বুধবার প্রথম রাত আসানসোল জেল হাসপাতালে কাটানোর পর বৃহস্পতিবারই অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যখন হাসপাতালের এমার্জেন্সিতে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছিল অনুব্রত মণ্ডলের, তখন এমার্জেন্সির গেটে কার্যত ব্যারিকেড করে দাঁড়িয়েছিল পুলিশ। তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। অভিযোগ, সেই সময় সাধারণ রোগীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, আর এ নিয়ে ক্ষোভ উগরে দেন আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসা সাধারণ মানুষ। পেশেন্টগুলোকে আটকে রেখে দিচ্ছে। আরে পেশেন্টগুলোকে যেতে দিন। অনেক পেশেন্ট আসছে, কাগজ নিয়ে দেখাচ্ছে, বলে না পেশেন্ট এখন ঢুকতে পড়ে আসবে। কেন? ওইটাই জন্য কে হরিদাস পাল নেতা ঢুকিয়েছে, হরিদাস পাল নেতা মন্ত্রী ঢুকেছে ওই জন্য। কে বলছে? হরিদাস পাল, অনুমত মন্ডল হরিদাস পাল, তার জন্য আম পাবলিকের অসুবিধা কেন হবে? এটা এটা গভর্নমেন্ট হসপিটাল, আর আম পাবলিক একটা নেতার জন্য তার জন্য অসুবিধা হবে কেন হবে? এটা সবার জন্য এমার্জেন্সি, এটা এমার্জেন্সি সবার জন্য। আম পাবলিক ঢুকতে দেবো না, বলছে নেতা ঢুকেছে, এখন নেতা ছাড়া কেউ হবে না। অনুব্রত মণ্ডল গরু চোর। এদিকে এমার্জেন্সি থেকে বেরোনোর সময় অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে গরু চোর স্লোগান দেন কয়েকজন। অনুব্রত মণ্ডলকে পরীক্ষার পর আসানসোল জেলা হাসপাতালের সুপার জানিয়েছেন, মেডিকেল বা সার্জিক্যাল এমার্জেন্সি নেই। এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে হাসপাতালে ভর্তিরও কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। ইমার্জেন্সিতে আমাদের মেডিকেল অফিসার ছিল, তারা চেক আপ করেছেন, যারা ইএমও থাকেন আমাদের। তারপরে তারা মেডিসিনের ডাক্তারবাবু এবং সার্জারির একটা ওপিনিয়ন নিতে চেয়েছিলেন। তো আমাদের মেডিসিনের ডাক্তারবাবু যিনি অনকলে ছিলেন, যে সার্জারিতে যিনি ছিলেন, তারা ওখানে দেখেছে, থরলি চেক আপ করেছেন, এবং ওনারা যেটা ওপিনিয়ন দিয়েছেন যে এই মুহূর্তে সার্জারিক্যাল কোনো ইমার্জেন্সি বা মেডিকেল কোনো ইমার্জেন্সি এই মুহূর্তে নেই। বুধবার রাতে অনুব্রত মণ্ডলকে জেল হাসপাতালে রাখা হয়েছিল। আপাতত সেখানেই থাকবেন তিনি। সূত্রের দাবি, যে ঘরে অনুব্রত মণ্ডল থাকছেন সেখানে অন্য কোনো বন্দীকে আর রাখা হচ্ছে না। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুব্রত মণ্ডলের নেবুলাইজার, অক্সিজেন কনসেন্ট্রেটর ও অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয়। সেক্ষেত্রে সাধারণ বন্দীদের সঙ্গে রাখলে এইসব সরঞ্জাম ব্যবহার করতে সমস্যা হতে পারে। সে কথা বিবেচনা করেই অনুব্রত মণ্ডলকে জেল হাসপাতালে রাখা হয়েছে। জেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আগামী দিনে চিকিৎসকের দল জেলে এসে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করবে। এদিকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার ফের পূর্ব বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টের হেড ক্লার্ককে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। প্রায় 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সইয়ের নমুনাও সংগ্রহ করেন তদন্তকারীরা। সন্দেহ হচ্ছে এখানে আমাদের করতাম না, কারণ যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন আসার সময় উনি বলেছেন দেখ তো কেমন লাগে, বা এরপর তো চাকরি খেয়ে নেবো, আরও আনুষঙ্গিক কিছু বলেছে, বা এর সঙ্গে অনেকে শুনেছেন, সেই কারণে আমি। হুমকি দেওয়ার জন্য কি আপনার মনে হচ্ছে ও করেছে এই ধরনের? 100% মনে হচ্ছে। এটা কি আজকে পুলিশকে বলেছেন? হ্যাঁ, পুলিশকে বলেছি। বর্ধমান উত্তরের মহকুমা শাসক ও পুলিশেও অভিযোগ করেছেন বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টের হেড ক্লার্ক। এর মধ্যেই অনুব্রত মামলা ভিন রাজ্যে সরানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিল রাজ্যের আইনজীবীদের একাংশ। 20 আগস্ট বিস্ফোরক হুমকি চিঠি দেওয়া হয় আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে। হুমকি চিঠিতে লেখা হয়, অনুব্রত মণ্ডলকে অবিলম্বে জামিন দিতে হবে, না হলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বিচারকের পরিবারকে। এই প্রেক্ষাপটে আইনজীবীদের একাংশের দেওয়া চিঠিতে এই মামলার এখানে বিচার করা অসুবিধে এই দাবি করে মামলা ভিন রাজ্যে পাঠানোর আর্জি করা হয়েছে। আমরা দেখি, আমরা যেহেতু সাধারণ আইনজীবী, এটা দেখে আমাদের বড় অবাক লেগেছে যে একটা বিচারককে কিভাবে একটা ইনফ্লুয়েন্স করার জন্য বাই রাইটিং চিঠি দেওয়া যেতে পারে। এখন উনিও, বিচারক নিজেও কমপ্লেন করেছেন, এবং আমাদের মনে হয়েছে যেহেতু আমরা বিচার প্রক্রিয়ার সাথে আমরা জড়িত, তো আমাদের মনে হয়েছে এটা একটা কমপ্লেন করা উচিত। যার জন্য আমরা সাধারণ আইনজীবী, কলকাতা হাইকোর্টের এবং বিভিন্ন কোর্টের আইনজীবীরা আমরা একটা মার্চ পিটিশন করেছি, এবং সেই মার্চ পিটিশনে আমরা কপি দিয়েছি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে। তো আমরা লেটারটা করেছি, তার সাথে কপি দিয়েছি আমাদের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট, তার সাথে সাথে আমাদের ল মিনিস্টার অফ ইন্ডিয়া। দেখুন, প্রাথমিকভাবে বলি যে কোনো একজন, বিশেষ করে কোনো একজন অভিযুক্তর মামলা পাঠানো এরকম করে সম্ভব নয়, তাহলে পুরো মামলাটাই পাঠাতে হয়, স্থানান্তর করতে হয়। তো তার জন্য বেশ কিছু কম্পোনেন্টস রয়েছে। এখন যেহেতু অনারেবল সুপ্রিম কোর্টের বিচারাধীন, আমার বিচার প্রক্রিয়া সম্বন্ধে বা ওনারা কি রায় দেবেন এই নিয়ে তো আমার মন্তব্য সঠিক হবে না বা সমীচীন হবে না। কিন্তু আসানসোল কোর্টের যিনি বিচারক, তিনি কিন্তু আগের দিন, মহামান্য বিচারক কিন্তু আগের দিন এই ওপিনিয়ন দিয়েছেন যে এই বিষয়টা ভিন্ন বিষয় একটি, এবং তার সাথে আমি কোনোভাবে
কোনো অভিযুক্তকেই কানেক্ট করছি না এই মামলার। তাৎপর্যপূর্ণভাবে বুধবারই মামলা ভিন রাজ্যে পাঠানোর সম্ভাবনা নিয়ে মুখ খুলেছিলেন খোদ অনুব্রত মণ্ডল। বিজেপি বলছে আপনাকে যেন বাইরের রাজ্যে নিয়ে চলে যাওয়া হয়, বিজেপি বলছে। এটা নিয়ম আছে নাকি? এটা নিয়ম আছে নাকি? তবে বললেই হয়ে যাবে। সুকুমার রায় লিখেছিলেন, ট্যাশ গরু গরু নয়, আসলেতে পাখি সে, যার খুশি দেখে এসো হারুদের আফিসে। তবে বঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন অবশ্য পুরো দস্তুর গরু, কার্যত গরুময় রাজনৈতিক চর্চা। আর যে পথে গরু যায় সেই পথে লক্ষ লক্ষ টাকাও ওঠে। লালমাটির জেলায় আড়ালে আবদালে এটাই প্রচলিত কথা। গরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল, তার দেহরক্ষী সাইগাল হোসেনদের সম্পত্তি, বিপুল টাকার উৎসের খোঁজ চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। ঠিক সেই সময় বীরভূমের বিভিন্ন জায়গায় টোলের নামে তোলা আদায়ের অভিযোগ প্রবলভাবে সামনে এসেছে। বর্ধমান থেকে বোলপুর যাওয়ার পথে শিবতলায় নজরে পড়বে এই টোল অফিস। তবে আপাতত এই অফিস ফাঁকা। এটা কিসের টোল? তো রাস্তার টোল। মানে কি জেলা পরিষদের না পুরসভার? জেলা পরিষদ। আচ্ছা, কবে থেকে চলে এই টোলটা? মানে কতদিন ধরে চলছে মোটামুটি? 4-5 মাস থেকে চলছে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে এই যে ঘর, এটা হচ্ছে টোল ট্যাক্সের অফিস। যে টোল ট্যাক্সের অফিস গত কয়েকদিন ধরে সম্পূর্ণভাবে ফাঁকা। কেউ এখান থেকে টোলের জন্য দাঁড়াচ্ছেন না বা স্লিপ দিচ্ছেন না। যে স্লিপ দেওয়া হতো আগে, সেই স্লিপ ছিল জেলা পরিষদের নামে। যদিও অনুব্রত মণ্ডল গ্রেপ্তারির কয়েকদিনের মধ্যেই এই যে টোল ট্যাক্সের যে অফিস, সেই অফিস সম্পূর্ণভাবে ফাঁকা। আমরা এখানকার ব্যবসাটা টুকটাক ব্যাগে করে ঢুকেছি, এখানে বন্ধ দেখে টেবিলটা আমি লাগিয়েছি। দেখাই যাচ্ছে যে ব্যানার ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে। সে ব্যানারে লেখা রয়েছে বীরভূম জেলা পরিষদ, এবং সেখানে এটাও বলা হচ্ছে যে টোল প্লাজা বীরভূম জেলা পরিষদ, এবং এখানে একটা এম নাম্বার বলে লেখা রয়েছে, এবং অনুমোদিত রেট কত, কোন গাড়ি কত টাকা টোল দিতে হবে, একেবারে ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছিল। স্থানীয়দের দাবি, এই অফিসে বসে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা তোলা হতো টোলের নামে। সূত্রের মারফত আরো সুনির্দিষ্টভাবে জানা গেল, বোলপুরের শিবতলায় এই ছাউনি থেকেই টোলের নামে অন্তত 2.5 লক্ষ টাকা করে উঠত প্রতিদিন, মাসে প্রায় 75 লক্ষ টাকা। কিন্তু এই রাস্তা বীরভূম জেলা পরিষদের। তারা কি বিষয়টি জানতো? জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। বীরভূমের জেলা শাসক জানিয়েছেন, টোল আদায়ের বিষয়টি জেলা পরিষদকে জানানো হয়েছিল। পূর্ত দফতর ওই রাস্তার দেখভাল করত, কিন্তু টোল নেওয়ার ব্যাপারে পূর্ত দফতরের কোনো অনুমোদন ছিল না, তাই টোল বন্ধ করে দেওয়া হয়েছে।